ছোটবেলায় ঠাকুমা বলতো রাত বিরেতে বনে বাজারে ঘুরলে ভূতে ধরবে, কিন্তু বিশ্বাস করতাম না। আজ যে জায়গার গল্প তোমাদেরকে বলতে এসেছি, সেখানে দিনের আলোতে বনের ঝিঝি পোকার ডাক থেকে শুরু করে হরিণ, বানর, রং বেরঙের পাখি দেখা গেলেও ভূতের একটা অদ্ভুত উপস্থিতির সন্ধানও মেলে। আর সাথে থাকবে আমাদের সব থেকে পছন্দের যাত্রাপথের গল্পও। আজকের ডেস্টিনেশন বনগাঁ শহরের অদূরে ইছামতির তীরে অবস্থিত পারমাদান ফরেস্ট আর কাটা সাহেবের নীলকুঠি। তাহলে চলো, আমি তন্ময় তোমাদের হোস্ট, তোমাদের স্বাগত জানাই ইচ্ছেঘুড়ির রূপকথার নতুন ব্লগে। আজকের জার্নিটা শুরু করছি মধ্যমগ্রাম থেকে। চলো আগে গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। সাথে থাকছে যাত্রাপথ, সাথে থাকছে আরো অনেক কিছু, থাকছে আরো স্পেশাল মানুষ যারা পাশে না থাকলে তোমাদের সামনে আমি নিজেকে এই রূপে উপস্থাপন করতে কোনোদিনই পারতাম না। তাদের উপস্থিতি আজ আমার কাছে এক বিরাট উপলব্ধি। সিগন্যালের ওপারে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সিগন্যালটা ক্রস করি, তারপরে আমরা গাড়িতে উঠে আমরা আমাদের জার্নির গল্প শুরু করছি। অফিস টাইমের ব্যস্ততম বারাসাত পেরিয়ে আমরা একটু খোলা আকাশের নিচে সবুজের দিকে এগিয়ে চলেছি। কিছুটা সবুজ আপাতত নজরে পড়েছে, আগামী চলার পথটা আরো সবুজ হতে চলেছে, দেখতে থাকো। কিছুক্ষণ আগে যে স্পেশাল মানুষদের কথা বলেছিলাম, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই তোমাদের। আমার স্ত্রী, আমার ছোট্ট এঞ্জেল, আমার মা, আর সবশেষে স্টিয়ারিং এর যে হাতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মামার। অত্যন্ত দায়িত্বশীল একজন মাইডিয়ার মানুষ। আলাপ পরিচয় করতে করতে দেখেছো আমাদের জার্নির রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবুজ আর সবুজ, দুদিকের গাছগুলো দেখো। বছরের পর বছর সূর্যের তেজকে নিজের গায়ে মেখে কি সুন্দর রাস্তাটাকে ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। বেশ উপভোগ করার মতো দৃশ্য কিন্তু। কেমন সুন্দর বলো আজকের জার্নি পথটা? ভাল লাগছে তো? এরকম আরো ভালো ভালো যাত্রাপথের সন্ধান কিন্তু ইচ্ছেঘুড়ি দেবে। তার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন বন্ধুদের শেয়ারটা করে দিও, তাহলে আমিও আরো উৎসাহ পাবো। পৌঁছে গেছি বনগাঁ শহরে। পারমাদান এ পাশে না? পারমাদান এ পাশে তো? বনগাঁ শহরে ইছামতির ওপরের ব্রিজটা ক্রস করেই আমরা বাদিক নিয়ে নিলাম পারমাদানের উদ্দেশ্যে। তোমাদের বলে রাখি, যশোর রোড ধরে আমরা এসেছি। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে ওঠো, বনগাঁ নামো, তারপরে তোমরা এখানে পৌঁছে যেতে পারো, বা তোমরা চাকদা দিয়েও এখানে আসতে পারো। কলমবাগান বাজার ক্রস করার পরে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট।
অভয়ারণ্যের গেটের সামনেই স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা রেখেছে, এতে তাদেরও কিছু রোজগার হয়ে যায়। গেটের পাহাতেই রয়েছে টিকিট ঘর, সেখানে গিয়ে 4টে টিকিট কেটে নিলাম। টিকিটের দাম পড়লো পার হেড 100 টাকা, মানে টোটাল 400 টাকা পে করে আমরা অভয়ারণ্যে ঢোকার পারমিশন পেলাম। অ্যাট লাস্ট এসে পৌঁছলাম আমাদের পারমাদান অভয়ারণ্য বা বিভূতিভূষণ অভয়ারণ্য। বাইরে থেকে বলল হরিণ আছে, ময়ূর আছে, কিছু বানর আছে, একটা বানর হয়তো দেখা গেছে ওই যে। বেশ কিছু পাখি রয়েছে আর এই বিশাল বিশাল অর্জুন গাছ। চাইলে এখানে এসে পিকনিকও করতে পারো। অভয়ারণ্যের ভেতরেই ছোট ছোট ছাউনিতে পিকনিকের জায়গা বানানো আছে, সেখানেই পিকনিক করা যায়। ভেতরে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে, বাচ্চারা চাইলে বেশ কিছুক্ষণ এখানেই মজা করতে পারবে। এর পাশেই ছিল পাখিদের আস্তানা। ময়ূর, কাকাতুয়া, টিয়া, পায়রা, হাঁস। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। পাখিদের কিচিরমিচির শুনে মনটা আরো চনমনে হয়ে উঠল। আমার মেয়ে তো আনন্দের চোটে ওদের সাথে কথা বলতে শুরু করে দিল ওদের ভাষাতেই। এই যে কাকাতুয়াটা দেখতে পাচ্ছ, এই কাকাতুয়াটা আমাকে কিছুতেই ফটো তুলতে দিচ্ছিল না। জঙ্গলের অভ্যন্তরে একটা ফরেস্ট বাংলো রয়েছে, যদি কেউ রাত কাটাতে চাও তাহলে এটা বুক করেও চলে আসতে পারো। চিতল হরিণ দাঁড়িয়ে আছে এখানে, এই তো বললাম না 2টোর সময় খাবারটা দেয়, সেই সময় আসলে পরে দেখা যায়। কপাল যোগে একদম পারফেক্ট টাইমে আমরা ফরেস্টে ঢুকেছিলাম। একদম সামনাসামনি একগুচ্ছ চিতল হরিণের খাবার খাওয়ার দৃশ্য উপভোগ করলাম। জঙ্গলের মাঝে মাঝেই এরকম ছোট ছোট বসার জায়গা বানানো আছে, যেখানে জঙ্গল ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে যায় কেউ বা রেস্ট নেওয়ার প্রয়োজন মনে হয় বসতে পারে। এই জায়গাটা কেন ফেন্সিং দেওয়া? এখানে কি এখানে জন্তু জানোয়ার ভেতরে রয়েছে, হ্যাঁ তার জন্যই ফেন্সিং দেওয়া। এই যে ফেন্সিং ধরে হেঁটে যাচ্ছি, এটাই তোমার পুরো অভয়ারণ্যটাকে ঘিরে রয়েছে, পুরো রাউন্ড শেপে। এটার চারদিক দিয়েই তোমাদেরকে ঘুরতে হবে। আর এর মধ্যেই অনেক প্রজাতির পাখি রয়েছে, হরিণ রয়েছে, প্রায় 300টার কাছাকাছি হরিণ রয়েছে। মানে এটা তথ্য, দেখতে পেলেও দেখতে পেতে পারো, আমি 6টা দেখেছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, পরবর্তীকালে আরও অনেক অজানা জায়গার সন্ধান দেওয়ার জন্য আমাকে যদি আরেকটু উৎসাহ দাও, তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো আরও অনেকে দেখতে পায় আর তারাও
আমার এই সিনেমেটিক ভ্রমণ কাহিনীর একটা অংশ হিসেবে আমার সাথে জুড়ে যেতে পারে। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম ইছামতির নদীর ধারে। এখান থেকে একটা নৌকো করে আমরা চলে যাব ওপারে মঙ্গলগঞ্জ। মনে আছে তো? নীলকুঠি সাহেবের বাংলো। বরাবরই আমি নদীতে নৌকা বিহারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। আজও তাই। আমার মেয়েকে দেখলাম, সেও তাই। দুটো বক কি সুন্দর লাগছে। পৌঁছে গেলাম অভয়ারণ্যের উল্টো দিকে থাকা মঙ্গলগঞ্জ ঘাটে। সময়টা 1777 খ্রিস্টাব্দ। আমাদের এই বঙ্গভূমিতে প্রথম নীল চাষ শুরু। নীলকর সাহেবরা কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত। নীল ছাড়া অন্য কিছু চাষ করতে দিত না। দাদনের টাকা না দেওয়ায় কৃষকদের থেকে চুক্তি স্বাক্ষর করিয়ে নিত। অন্যথায় চলতো অকথ্য অত্যাচার। প্রতিটা নীলকুঠি হয়ে উঠেছিল এক একটা কয়েদখানা। অত্যাচারের পরিমাণ বাড়তেই চাষিরা এক এক করে রুখে দাঁড়ায়। শুরু হয় নীল বিদ্রোহ। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটিও সেই সময়কার একটি নীলকুঠি। কথিত আছে এখানে নাকি অনেক চাষিকে একসাথে এনে গুম করে দেওয়া হয়েছিল। তারপরেই এক চাষি লুকিয়ে কাস্তে এনেছিল, আর সেই কাস্তে দিয়েই নীলকর সাহেবের মাথা ধর থেকে আলাদা করে হত্যা করেছিল। তখন থেকেই জায়গাটার নাম কাটা সাহেবের কুঠি। লোকমুখে প্রচলিত এখনো নাকি এখানে সেই চাষিদের চিৎকারের আওয়াজ শোনা যায়, আর সেই কাটা সাহেবকেও দেখা যায়। ভূত হোক বা না হোক, ইতিহাসের পাতায় কাটা সাহেবের কুঠির ঠাঁই হয়েছে। একটা গা ছমছমে পরিবেশ নিয়ে সেই নীল বিদ্রোহের পর থেকে আজও ঠায় বিরাজমান এই ভগ্নপ্রায় নীলকুঠি। একটু গা ছমছমে ভাব আমারও হয়েছিল যখন ওই দোতলায় ওঠার সিঁড়ি খুঁজতে গিয়ে পশ্চিমের দিকে একটা ভাঙা সুড়ঙ্গের মধ্যে ঢুকছিলাম। দিনের আলোতে উপরে এসে ভৌতিক কিছু অনুভব না করলেও জায়গাটা সত্যি খুব ভয়ানক লাগছিল। রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই জায়গাটি সম্পূর্ণ একটি জরাজীর্ণ স্থানে পরিণত হয়েছে। কুঠির পেছনের এই শাল সেগুনের জঙ্গল জায়গাটিকে আরো ভৌতিক অবয়ব দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছে। কুঠিতে ঢোকার আগে এই জঙ্গলের রাস্তাতে কোনো বৈদ্যুতিক আলো বা কোনো রকম আলোর ব্যবস্থা আমরা দেখিনি। সম্ভবত রাতে এই কারণেই এই জায়গাটা নিয়ে এত বেশি রটনা। ভূত বলে প্রকৃতিতে কিছু আছে কিনা তা নিয়ে
অনেক দ্বিমত রয়েছে, আমার নিজের মধ্যেও সেই দ্বিমত আছে। তবে এই সম্পূর্ণ জায়গাটাতে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি, যদি কোনো সন্ধেবেলা আমরা বন্ধুরা মিলে এখানে এই কুঠির সামনে আড্ডা বসাই, তবে ভূতের গল্পে একটা জমজমাট রোমাঞ্চের অনুভূতি অবশ্যই পাবো। তাই একদিনের ছোট্ট ভ্রমণ প্ল্যান করলে আর একটু গা ছমছমে অনুভবের আস্বাদ নিতে হলে ইছামতির ধারে অভয়ারণ্যকে ঘিরে এই নীলকুঠিতে একবার ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। আর এই মুহূর্তে এই স্থানটিকে ঘিরে অন্যরকম উন্মাদনাও দেখা যায়, পিকনিক, প্রি ওয়েডিং শুটিং, আরো অনেক কিছু। আর এবার বলো, আজকের জার্নি তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কমেন্টে জানিও অবশ্যই। সূর্যাস্তটা দেখেছো ইছামতির ধারে? কি সুন্দর লাগছে না? আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরকম আরো সিনেম্যাটিক ভ্রমণ কাহিনী যদি শুনতে হয় তাহলে ইচ্ছেঘুড়ি তোমাদের অবশ্যই নিয়ে যাবে। তার জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রেখো, শেয়ারটা বন্ধুদের সাথে করে রেখো যাতে তারাও ঘুরতে যেতে পারে। আজকের জন্য এখানেই।